দর্শক, ইসমানী মির্জাপুর চেয়া মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। বোর্ড পরীক্ষার ফলাফল দরজায় কড়া নাড়ছে, অনেকে আনন্দে উদ্ভাসিত হবার প্রহর গুনছেন, কিন্তু আশঙ্কাও রয়েছে অনেক। সবার ক্ষেত্রে যে আশা নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেন সেটা পূরণ হয় না। শুধুমাত্র এক বছরেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবার পরে 9 জন আত্মহত্যা করেছিলেন এবং সেটা ঘটেছিল পরীক্ষার ফল প্রকাশের 8 ঘন্টার মধ্যেই। এবং সরকারি হিসেব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে আত্মহত্যা করেন 13,000-এর মতন মানুষ। এই পরীক্ষার ফল প্রকাশের আগে এই আত্মহত্যাগুলো ঠেকানো যায় কিনা সে নিয়ে আমরা কথা বলতে চাই। কি করতে পারি আমরা, সে ব্যাপারে বিস্তারিত কথা বলার জন্য 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন অধ্যাপক ডক্টর মেহজাবিন হক, তিনি এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। আছেন জনাব গহর নাঈম ওয়ারা, লেখক ও গবেষক, এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর তাইম পাঠান, তিনি শিক্ষক ও মনোরোগ চিকিৎসক, ন্যাশনাল হেলথ সার্ভিস, লন্ডন। আপনাকেও স্বাগত, আপনাদের দুজনকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব ওয়ারা, আপনার কাছে আসতে চাই। এই যে পরীক্ষার ফল, তার সাথে একটা সম্ভাবনা সবসময় থাকেই ফল খারাপ হবার। কারো ক্ষেত্রে সেটা পরীক্ষা দিয়েই একজন বুঝতে পারেন যে এবার হয়তো পাস হচ্ছে না। অনেকে আশা করেন ভালো ফলাফল হবে, কিন্তু শেষমেশ তেমনটা হয়ে ওঠে না। এগুলো খুব স্বাভাবিক ঘটনা একটা পরীক্ষায়, কিন্তু এর সাথে আত্মহত্যার মতো ঘটনা কেন ঘটছে? এবং যে সংখ্যার কথা আমরা দেখছি, এগুলো তো শুধুমাত্র পত্রিকায় প্রকাশিত বা পত্রিকায় ফলাফল প্রকাশ হবার ঘন্টা বা 24 ঘন্টার সময়ের মধ্যে, এর বাইরেও নিশ্চয়ই আর এরকম ঘটনা ঘটে। কেন এমন ঘটছে এবং ঠেকানো যায় কিভাবে? ধন্যবাদ। কেন আত্মহত্যা করে এটা ওনারা ভালো বলতে পারবেন, কিন্তু এটা ঘটছে, এটা গত কয়েক বছর ধরে ঘটছে। গতবার যেমন আপনি বললেন 9 জন, এটা 6-7 ঘন্টার ভিতরে 9 জন। এবং আমরা শুধু ওইটাই জানি যেটা মারা যায়, মানে পুলিশ কেস হয়, ফলে আমরা জানি। অনেকে আছে বেঁচে যায়, কারণ প্রত্যেক 27 জন চেষ্টা করলে হয়তো একজন মারা যায়, এটা গবেষণায় দেখা গেছে এরকম হয়। তো তাহলে কত মানুষ চেষ্টা করছে তাদের জীবনটা শেষ করে দেওয়ার জন্য, এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তো এটা মূলত আমরা বাড়ি থেকে যেটা বুঝি, যেমন আমরা কতগুলো কেস ফলো আপ করেছিলাম, যে তাদের পরিবারের সাথে কথা বলা, তাদের কাছে যাওয়া, এবং যারা বেঁচে গেছে তাদের সাথেও আমরা কত কথা বলেছি। সেখানে দেখা যাচ্ছে যে একটা প্রচণ্ড চাপ থাকে তার। যেমন একটা মেয়ের কথা বলি, সে সবসময় ক্লাসে ফার্স্ট হতো, তারপরে সে জিপিএ 5 পায় নাই, সে কম পেয়েছে, 4 পয়েন্ট সামথিং পেয়েছে সে। টিচাররা বলেছে তোর উপর আমাদের স্কুলের একটা মান সম্মান ছিল, আমাদের একটা মান সম্মান সব কিছু তুই ডুবিয়ে দিলি। সেটা সে নিতে পারে নাই, সে সুইসাইড করেছে। 2022 সালের একটা ঘটনা, সমরজিৎ বলে বরিশালের, সে ছেলেটা যখন রেজাল্ট আউট হলো দেখলো তার একটা পেপারে কোনো নম্বর নাই, তার মানে সে ফেল করেছে। সেও ক্লাসে ভালো করতো, কোনোবার ফার্স্ট হয়েছে, কোনোবার সেকেন্ড হয়েছে, এবং সেটাও সে নিতে পারে নাই, সে সাথে সাথে সুইসাইড করেছে। পরে যখন তার এটা স্কুলের তরফ থেকে তার বাবা মাও চেষ্টা করেছে বোর্ডের সাথে খোঁজ নেওয়ার জন্য, ফলে দেখা গেল যে সে ফেল করে নাই। সে কম নম্বর পেয়েছে, কিন্তু সে ফেল করে নাই, সে ভালোই নম্বর পেয়েছে। তার সব কিছু মিলে 4.9 হয়েছে আর কি, 5 হয় নাই। কিন্তু এইটা দুটো জিনিস আছে। একটা হলো যে আমি যদি অসন্তুষ্ট হই আমার রেজাল্টে, আমি কত তাড়াতাড়ি এটা বোর্ডের কাছ থেকে গিয়ে সেখান থেকে পাবো, এটার প্রসেস যেটা আছে এটা খুবই কম্বারসাম প্রসেস। এই শিক্ষা অফিসার, তারপর তার কাছে যাওয়া, তারপর তাদের রাজি হওয়া, তারপর অনেক সময় লেগে যায়। শিশুরা এত সময় অপেক্ষা করতে পারবে না। এটা কত দ্রুত করা যায় সেটা একটা দিক আছে, সেটা দেখতে হবে সে যেন পারে। আর এই যে পরিবারের চাপ, স্কুলের চাপ, বাবা মার চাপ, বাবা মা তো সবাই চায় যে তার ছেলে 5 পাবে। নিজে কি পেয়েছে সেটা কোনো বিবেচনা বিষয় না, কিন্তু তারকে পেতেই হবে, এবং সেটাই তার একমাত্র ধ্যান জ্ঞান। এবং আরও দুটো কেস আমি বলি। যেমন এই দিনটা তো আপনি জানেন, আজ থেকে যেহেতু আগে থেকে ঘোষণা হয়ে যায়, এটা মিষ্টির দোকানদারদের খুব লাভ হয়। তারা সমস্ত মিষ্টি বানায় রেখেছে, এবং কালকে 12টার মধ্যে রেজাল্ট যদি আউট হয়ে যায়, 12টার মধ্যে সব মিষ্টি শেষ হয়ে যাবে। এটা খুব উদযাপনের একটা ব্যাপার আছে। আমি যে দুটো কেস বলবো সে দুটো হলো যে তাদের রেজাল্ট মনের মতন হয়নি। তারা বাড়ি এসে দেখে তার বাবা মা বেড়াইতে গেছে, বাড়িতে নাই কেউ। তারা এত খারাপ লেগেছে তাদের শূন্য বাড়িতে থাকা, এই দুইজনে আত্মহত্যা করেছে।
এবং ওই সময় তো বাবা মা অভিভাবকদের খুব কাছে থাকা উচিত, তাদেরকে কথা বলা উচিত, তাদের শোনা উচিত এবং তাদেরকে অভয় দেওয়া উচিত যে না, তোমার পরীক্ষার ফলাফল যদি খারাপ হয় তবু আমরা তোমার সাথে আছি, তোমার তো এটা জীবনের শেষ না। আমাদের অনেক প্রতিভাধর ব্যক্তি আছেন যারা বিখ্যাত হয়েছেন, তারা জীবনে একবার দুইবার ফেল করেছে, কোনোটাতে পাশ করতে পারেনি। যে ভারতের রাষ্ট্রপতি ছিলেন এপিজে আবুল কালাম, উনি তো জীবনে দুইবার ফেলই করেছে, কিন্তু তারপরেও তো ওনাকে কেউ করতে পারে নাই। এই গল্পগুলো বলা দরকার। বিশেষ করে আমার কাছে যেটা মনে হয় যে এসএসসি রেজাল্ট বা এইচএসসি রেজাল্টের আগে অভিভাবকদের সাথে টিচারদের বসা উচিত, যে পরীক্ষার্থীর অভিভাবকদের, তাদেরকে বলা উচিত। এবং টিচাররা কিন্তু বুঝতে পারে কে রেজাল্ট খারাপ করতে পারে, কার মন খারাপ আছে, এটা শিক্ষকরাদের চাইতে বেশি আর কেউ বুঝে না। বাবা মাও আজকাল অত সময় দেয় না, কিন্তু শিক্ষকরা প্রচুর তাদের কাছেই থাকে, তারা বুঝতে পারে। তাদের যদি এইটা তারা সহানুভূতি, আমি ইংল্যান্ডের একটা কথা বলে শেষ করব। একজন টিচার, সে একটা পার্স ফেলে গিয়েছিল স্কুলে, তারপর সেটা নিতে আসছে, এসে দেখে গেটের কাছে বসে একটা মেয়ে বসে আছে। এমনি হলে হতো কি, ওই পার্সটা নিয়ে উনি হয়তো চলে যেতেন, বসে আছে এবং তিনি তার সাথে কথা বলেছেন। কথা বলে অনেকক্ষণ কথা বলার পর বুঝতে পারছে সে প্রস্তুতি নিচ্ছে আজকে আত্মহত্যা করবে। টিচার আর যায়নি, টিচার তাকে সাথে করে তার বাড়িতে নিয়ে গেছে, তারপরে বাড়ি থেকে তার বাবা মার কাছে নিয়ে গেছে এবং সেটা বন্ধ করতে পেরেছে। তো টিচাররা হলো প্রথম একটা পদক্ষেপ নিতে পারে এই ধরনের ঘটনাগুলো বন্ধ করার জন্য। এবং এইটা, আর সবশেষে আমি বলবো যে এটা হলো আমাদের পরীক্ষা পদ্ধতিটাও একটা বড় সমস্যা। আমাদের যারা এ লেভেল ও লেভেল দিচ্ছে তাদের কিন্তু এই চাপ নাই, তারা ইচ্ছা করলে 5টা এবার দিতে পারে, যেটাতে ফেল করলে আবার দিতে পারে এবং তারা কোনো কিছু মিস করে না, তারা আগিয়ে যায়। তো আমাদের একটু ভাবতে হবে যে জীবনে একটা পরীক্ষা, একটা সাবজেক্টে খারাপ করলে তার একটা বছর পিছিয়ে যাওয়া, আর চাপ, পরিবারের চাপ। আমাদের দেখবেন যতগুলো মারা গেছে এদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। আমরা কয়েকজন মেয়ের সাথে কথা বলছি, তারা বলছে যে তারা বেঁচে গিয়েছে, সুইসাইড করছিল, চেষ্টা করেছিল, হয় নাই। আমাকে ভয় দেখেছিল যে ফেল করলে তোর বিয়ে দিয়ে দেব, আমি তো পড়াশোনা করতে চাই, তো বিয়ে দেওয়াটা চাইতে আত্মহত্যা করা ভালো। এটা তার কনফেশন। তো এরকম বাবা মা যেগুলো এক একটা শর্ত দেয়, খুবই নিষ্ঠুর শর্ত, এগুলো একটু আমাদের চিন্তা করা দরকার। জি, ধন্যবাদ। ডক্টর তাইম, আপনার কাছে আসতে চাই। মনোরোগ মানুষ অনেক সময় দীর্ঘদিন ধরে এতে ভোগে, আবার অনেক সময় সেটা দীর্ঘমেয়াদী অবসাদে রূপ নেয়। এই সব কারণেই কি আত্মহত্যাগুলো হচ্ছে, নাকি একজন মানুষ হঠাৎ করেই কোনো একটা ধাক্কার কারণেও আত্মহত্যা করতে পারেন? এই আত্মহত্যার পেছনে কি এর আগের কোনো একটা মনোরোগের অবস্থান অবশ্যম্ভাবী? আমরা যদি পরিসংখ্যানগুলো দেখি, গবেষণালব্ধ পরিসংখ্যানগুলো দেখি, যে যারা আসলে সুইসাইডের মাধ্যমে প্রাণ হারান, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা বড় অংশের ক্ষেত্রে মানসিক রোগের উপস্থিতি আছে। কিন্তু সেটা হয়তো ধরা যাবে 30 থেকে 40 ভাগ। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একটা বড় আরেকটা অংশ যেটা বাকি থেকে যাচ্ছে, যে ক্ষেত্রে হয়তো কোনো ডায়াগনোসড কোনো মেন্টাল ইলনেস নেই। সো সেই ক্ষেত্রে বিভিন্ন কারণ থাকতে পারে। হয়তো তাদের মানসিক রোগ আছে, কিন্তু সেটা হয়তো আগে কেউ এটা আইডেন্টিফাই করেনি, তাদের চিকিৎসার হয়তো দেওয়া হয়নি, বা তাদেরকে সাহায্যের কাছাকাছি আনা হয়নি। অথবা আর কিছু অংশ অবভিয়াসলি থাকে যাদের হয়তো নানা রকম ভালনারেবিলিটি থাকে। সেটা হতে পারে তাদের পার্সোনালিটিতে হয়তো তাদের কিছু ভালনারেবিলিটি থাকতে পারে, এবং যেটা ঘর ভাই বললেন যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের সাইকোসোশ্যাল কিছু স্ট্রেসার থাকে, এবং লাইফ ইভেন্টসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের বড় বড় লাইফ ইভেন্টসগুলোও কিন্তু আমাদের একটা ট্রিগার হিসেবে কাজ করতে পারে। আর বিশেষ করে আমরা যদি শিশুদের ক্ষেত্রে বা টিনেজারদের ক্ষেত্রে ধরি, যে 16-19 এই বয়সের মধ্যে ব্র্যাকেটের মধ্যে যদি আমরা দেখি, তাহলে যেটা দেখব সেটা হচ্ছে যে এদের কিন্তু মানসিক বিকাশ এখনো ঘটছে। বিশেষ করে 16-17, এটা খুবই মানসিক বিকাশের একটি খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, এবং এই সময়টাতে আবেগ এবং যুক্তি, বুদ্ধি, বিচার এগুলোর যে একটা সামঞ্জস্য, সেটার মধ্যে কিন্তু একটা
বিকাশের প্রক্রিয়া চলমান, এবং সেই ক্ষেত্রে তাদের কিন্তু সাহায্য করতে হবে পরিবারকে, পরিজনকে, শিক্ষককে, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকেই, যাতে করে এই যে তীব্র আবেগ তারা যদি কোনো কারণে বোধ করে, বিশেষ করে এই ধরনের লাইফ ইভেন্টসগুলোর সময়, পরীক্ষার ফলাফল, পরীক্ষা দেওয়া, কিংবা লাইফের অন্যান্য আদার লাইফ ইভেন্টসগুলো থাকতে পারে, এই সময়গুলোতে তাদেরকে পাশে থেকে তাদেরকে সাহায্য করা এবং তাদেরকে তাদের আবেগকে বুঝার চেষ্টা করা এবং সেটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর তাইম, এই ক্ষেত্রে অনেকেরই পরীক্ষার ফল খারাপ হয়, কিন্তু সবাই তো আত্মহত্যার পথ বেছে নেন না। কারা আসলে এই ধরনের পথে হাঁটতে পারেন, তার কি কোনো লক্ষণ আছে? শিক্ষক বা অভিভাবকরা কি কোনোভাবে আভাস পেতে পারেন যে এই মানুষটার হয়তো এই সম্ভাবনা রয়েছে? আমার মনে হয় যে গৌর ভাই যেটা বললেন, যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শিক্ষকরা হয়তো জানেন যে কাদের, কোন স্টুডেন্টগুলো হয়তো একটু স্ট্রাগল করছে স্টাডিতে। হ্যাঁ, সেটার নানা কারণ থাকতে পারে। হয়তো তাদের পড়ালেখার প্রতি আগ্রহ কম থাকতে পারে কোনো কারণে, অথবা তাদের কোনো আর্থসামাজিক বা পারিবারিক নানা রকম বা ব্যক্তিগত সাইকোলজিক্যাল অনেক ইস্যুস থাকতে পারে। সো এইটা সেই ইস্যুসগুলোর কারণে হয়তো তারা স্ট্রাগল করছে। সুতরাং এই বিষয়টাকে আসলে আগে আইডেন্টিফাই করা, যে যেই ছেলেটি বা যেই মেয়েটি পড়ালেখার ক্ষেত্রে একটু স্ট্রাগল করছে, সেটা কেন স্ট্রাগলটা করছে, সেটাকে যদি আমরা একটু কৌতূহল নিয়ে, শিক্ষকরা আমরা জানি যে সবাই খুবই ব্যস্ত, কিন্তু শিক্ষকরা যদি একটু কৌতূহল নিয়ে যদি তাদেরকে একটু এক্সপ্লোর করেন যে কেন এটা হচ্ছে, কি ব্যাপার, তাকে কিভাবে সাহায্য করা যায়। কারণ অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু হয়তো একটা বকাঝকা বা একটা কঠিন একটা পদক্ষেপ নিয়ে ফেলি, কিন্তু এটাকে যদি আমরা একটা নন জাজমেন্টাল একটা স্টান্স নিতে পারি, একটা এইভাবে যদি আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি তার ব্যক্তিগত মানসিক কোনো সমস্যা, কিংবা এটা সামাজিক সমস্যা, কিংবা এটা তার পারিবারিক কোনো ইস্যুস, নাকি আসলেই সে পড়ালেখাতে কোনো একটা সাবজেক্টে হয়তো সে ইন্টারেস্ট পাচ্ছে না। সুতরাং এই বিষয়গুলোকে এক্সপ্লোর করাটা খুবই জরুরি আমার কাছে মনে ডক্টর হয়। তাইম, একটু আগে জনাব ওয়ারাদ যে কথা বলছিলেন যে এমন ঘটনাও ঘটছে যেখানে আসলে ছাত্রছাত্রীটি বরাবরই খুব ভালো ফলাফল করছে, কিন্তু বোর্ড পরীক্ষায় গিয়ে কোনো কারণে শেষমেশ ফলাফলে গিয়ে দেখলো যে তার প্রত্যাশিত ফল হয়নি। এদের ক্ষেত্রে এই আত্মহত্যার ঘটনার বেশ কয়েকটি উদাহরণও তিনি দিলেন, কিন্তু এই সম্ভাবনা কাদের মধ্যে বেশি? ধরুন যে হয়তো এমনি সময় ভালোই করছে, কিন্তু তার মনের মধ্যে যে এই সম্ভাবনাটা থেকে গেছে যে একটা ধাক্কা আসলে সে আসলে আত্মহত্যার পথে যেতে পারে, তার কি কোনো লক্ষণ থাকে একটা মানুষের মধ্যে? হ্যাঁ, আমার মনে হয় যে সাধারণত আমরা জানি যে যারা খুবই সাকসেসফুল হয় তাদের একটা পার্সোনালিটি বলে টাইপ এ পার্সোনালিটি, যে পার্সোনালিটিটা খুবই পারফেকশনিস্ট হয়। তারা কোনো কিছু আম, মানে তাদের স্ট্যান্ডার্ড, তারা নিজেদের জন্য যে স্ট্যান্ডার্ড তারা আপহোল্ড করে, সেই স্ট্যান্ডার্ডটা খুবই হাই হয়। এবং দেখা যায় যে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বা এই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তারা চিন্তা করে যে আমাকে এটাই পেতে হবে, এটাই আমার হাই স্ট্যান্ডার্ড, এবং এটা না পেলে এটা একটা অনেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে আইদার আই উইল গেট দিস অর আমি এটা যদি না পাই তাহলে আমার জীবনে আর কোনো কিছুই কাজ করবে না। সো আমার মনে হয় যে এটা কিন্তু এক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষকদের শিশুদেরকে একটু শিক্ষা দেওয়ার ব্যাপার আছে, এবং তাদেরকে একটু ফ্লেক্সিবল, কারণ আমাদের যখন আমরা এই ধরনের বিকাশের পর্যায়ে থাকি 16 থেকে 19 বছর বয়সে, তখন আমাদের কিন্তু ব্রেনটা খুবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়েতে কাজ করে, যে এটা হলে ভালো, এটা হলে খারাপ। কিন্তু আসলে যে জীবনের মধ্যে অনেক একটা অংশ থাকে যেটা আসলে একটা, আমরা যেটাকে বলি গ্রে এরিয়া, সেইটা আসলে আমাদেরকে বুঝাতে হবে এটা, এবং এটা আমার মনে হয় যে এটা প্রাপ্তবয়স্কদের অনেকটা দায়িত্বের মধ্যে পড়ে। জি, ধন্যবাদ। অধ্যাপক মেহজাবিন, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে একটা ব্যবস্থা যেখানে ধরে নেওয়া হয় যে একটা ছাত্র বা ছাত্রী তার যদি মোটামুটি ভালো একটা ইতিহাস থাকে পড়ালেখার, তাহলে সে জিপিএ 5 পাবে বা একটা ভালো ফলাফল করবেই, অন্যান্য সম্ভাবনাগুলো কি শিক্ষকরা বা অভিভাবকরা তাদের সামনে তুলে ধরতে ব্যর্থ হন, নাকি ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেছে যে আসলে সাফল্য ছাড়া আর কোনো রাস্তা আমাদের ছাত্রছাত্রীদের সামনে খোলা নেই? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের এখনকার সমাজ ব্যবস্থায়
আমরা কিন্তু পরীক্ষার ফলাফল এটাকেই কিন্তু সাফল্যের একমাত্র চাবিকাঠি হিসাবে বিবেচনা করে। রেজাল্ট কি? এই যে একটা আমি মনে করি যে খুব ওভার এমফাসিস দেওয়া হচ্ছে, পরীক্ষা জীবনে থাকবেই, এটা জীবনের একটা ইম্পর্টেন্ট পরীক্ষা অবশ্যই, কিন্তু এটাই জীবনের সব কিছু না। একটা স্কুলে এখন যেটা অনেক সময় দেখা যায় যে শিক্ষক বা অভিভাবকরা বাচ্চাকে কোচিং নানা পয়সা অনেক খরচ করছেন শুধুমাত্র রেজাল্ট ভালো করার জন্য, এবং এই রেজাল্ট ভালো করতে চাওয়াটার থেকে অনেক সময় তারা ছেলে মেয়েদেরকে কখনো অসাধু উপায়ও অবলম্বন করতে সহযোগিতাও করে থাকেন। আমি প্রমাণ নিয়েই বলছি, সেটা আর বলছি না। তো এই যে অতিরিক্ত যে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সব কিছুতে তাকে সফল হতেই হবে, তাকে যদি গানেও ভর্তি করায় ওখানেও ভালো হতে হবে, এটা করতে হবে। হ্যাঁ, আবার কোনো কোনো পরিবার আছে যে আদার কোনো কিছু দরকার না, খাও এবং পড়ো। আমি যখন এই বয়সী বাচ্চাদের নিয়ে কাজ করি, এখানে আমি শুনেছি যে ছেলেমেয়েরা বলছে আমি যেন আমার বাবা মার একটা প্রজেক্ট, তারা বলে যে তোমার পেছনে এত টাকা খরচ করছে, ও ভালো করলে তুমি ভালো করো না কেন? পাশের বাসার সঙ্গে কম্পেয়ার করা, আত্মীয় স্বজন ওর বয়সী ওদের সঙ্গে কম্পেয়ার করা। প্রত্যেকটা মানুষের স্বকীয়তা আছে, স্বাতন্ত্রতা আছে। আমরা কিন্তু ওর ভালো কি কি আছে সেগুলি অনেক সময় আমরা খুঁজে মানে চোখে পড়ে না বা আমরা দেখার চেষ্টা করি না। তো আমার অনুরোধ থাকবে, আমি অভিভাবকদের কোনোভাবেই দোষারোপ করছি না, তারা অনেক গুরু দায়িত্ব পালন করছে, কিন্তু মুশকিলটা হয়ে যায় যে যিনি ডাক্তার হচ্ছেন বা যিনি টেকনিশিয়ান হচ্ছে তার কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু বাবা মা হওয়ার জন্য কিন্তু কোনো ট্রেনিং নাই, তাই না? আমরা চলতে চলতে শিখছি। সো সেক্ষেত্রে বাবা মাদের চাওয়াটা, আমি বলি যে নিয়তটা ভালো থাকে, কিন্তু অনেক সময় প্রক্রিয়াগত ভুলভ্রান্তি থেকে যায়। আরেকটা বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদের ব্যর্থতার স্বাদ পেতে দেই না। যদি কোথাও সে ঠেকে যায় আমরা ঝাঁপিয়ে পড়ে ওখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসি, কিন্তু তাকে নিজের দায়িত্ব নিতে শেখা ছোটকাল থেকে অল্প অল্প করে, এবং ব্যর্থতার স্বাদ কিন্তু পেতে হবে, তাহলে হচ্ছে সে মানে গড়ে উঠতে পারবে। কারণ কারো জীবন সবসময় সফলতা দিয়ে ভরে যাবে না, ব্যর্থতাটাকে সে কিভাবে মোকাবেলা করছে এটা শেখাটাও জরুরি। আমি মনে করি বাবা মা তার সন্তানদেরকে যদি এভাবে বলেন যে আমি আস্থা রাখছি, তোমার অনেক সম্ভাবনা আছে, তুমি এটা অনেক ভালো পারো, হ্যাঁ এই কাজগুলো তোমার, এই গুণগুলো তোমার আছে, এই কাজগুলো তুমি খুব সুন্দর করে করতে পারো, তুমি যদি আরেকটু ফোকাস দাও, তুমি যদি মনোযোগী হও, তাহলে তুমি হয়তো আরও অনেক ভালো করবে। হয়তো অন্যেরা ভালো করলে তোমার একটা সময় খারাপ লাগতে পারে যে আমি যদি আরেকটু পড়তাম বা আরেকটু চেষ্টা করতাম তাহলে হয়তো ভালো হতো, তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি। তাহলে ওর উপরেই রেসপন্সিবিলিটিটা অনেকটা আসে, এবং আমি দেখেছি যে তারা কিন্তু অনেকটাই এগিয়ে যায়। আর বাবা মা যখন বলে যে পড়ে না পড়তে বসো, টিভি দেখা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, মোবাইল কেড়ে নিচ্ছে, ওদের মধ্যে কিন্তু একটা জিদ কাজ করে। তখন পড়তে মানে পড়ার সময় ইচ্ছে করে বাবা মার উপর রাগ করে তারা পড়ে না। এই ঘটনাটা খুব হয়। এসএসসির আগে, ও লেভেলের আগে, এ লেভেলের আগে প্রচুর বাবা মা সেশনের জন্য আসে, আমার বাচ্চাটা ভালো ছিল, পড়াশোনা করতো, এখন সে কিছুতেই পড়তে বসতে চায় না। তখন দেখা যায় যে তাদের মধ্যে এই ক্ল্যাশটা তৈরি হচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু অ্যাভয়েড করা যায়। আর যেটা বললেন যে এরা হচ্ছে কোন বয়স, কৈশোরকাল, সো সেখানে তো একটা আবেগের একটা টানাপোড়েনের ভেতর দিয়ে তারা যায়, তাদের যে বডিলি চেঞ্জেসগুলো হচ্ছে, শারীরবৃত্তীয় পরিবর্তন হচ্ছে, হরমোনাল চেঞ্জ হচ্ছে, এবং তাদের আবেগীয় বিকাশ, শারীরিক বিকাশ, সামাজিক বিকাশ,
এগুলির মধ্যে কিন্তু তখন একটা অসমতা থাকে, সব একই ভাগে বিকশিত হয় জি। না। সো এগুলির সবকিছু বিবেচনায় নিয়ে এই জায়গাটায় আমাদের একটা আচরণটা focus। মাধ্যমেও এর ব্যাপক প্রচার স্বাভাবিকভাবেই হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম আজকালকার ছাত্রছাত্রীদের যেভাবে প্রভাবিত করছে বা পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে যে ধরনের আচরণ ঘটে, সেগুলোর কি কোনো প্রভাব থাকে বলে মনে করেন এই আত্মহত্যাগুলোর পেছনে? অনেক অনেক, কারণ আমাদের ফেসবুকে যেভাবে আমরা আমাদের হয়তো ভালো করেছে, গত বছর একটা ঘটনা বলি, সে বলেছে যে আমার ছেলে মেয়ে তো ভালো করেছে, সে গোল্ডেন জি5 পেয়েছে। তো আরেকজন বলছে যে গোল্ডেন 5 বলে কিছু নাই, তাহলে যার ছেলে মেয়ে পায় নাই তাদের কাছে নাই, এই বলে দুই পক্ষের তর্ক হচ্ছে এবং তর্কটা এত বিশ্রী রূপ নিয়েছে যে শেষ পর্যন্ত কতগুলো চ্যানেল তারা ইয়েতে গিয়েছে, বোর্ডে গিয়েছে, বোর্ডের চেয়ারম্যানের ইন্টারভিউ করেছে যে এটা কি আছে নাকি, বলছে না এটা কিছু নাই, ওটা মানুষের তৈরি। এরকম খুবই মানে নোংরা পর্যায়ে চলে যায়। কিন্তু যেটা হয় ধরেন এত উচ্ছ্বাস থাকে, এত ইয়ে থাকে, কিন্তু পাশে যে ছেলেটা ভালো করে নাই, মানে তার মনের মতন রেজাল্ট হয় নাই, সব রেজাল্টই ভালো, তার মনের মতন রেজাল্ট হয় নাই, সে তো তখন খুব কষ্ট পায়। বিশেষ করে তার বাবা মা খুবই ইয়ে পায়। দেখ, আমাদের তো খুব তুলনা দেওয়ার একটা টেন্ডেন্সি আছে, যে স্কুল থেকে এসে যদি ছেলেটা বলে যে মা আমি 80 পেয়েছি, তাকে বলে তাহলে দুলাল কত পেয়েছে, শ্যামল কত পেয়েছে, সেটার সাথে তাকে তুলনা করবে না। দুলালের বাবা এত গরিব মানুষ, তার ছেলে এত ভালো করলো আর তুই সব কিছু পাস। তো এই যে তুলনাটা চলতে থাকে, ফেসবুকে আসার সাথে সাথে এই তুলনার পরিমাণটা আরও বাড়ে। সেটাও তাদের মনে, হয়তো সুইসাইড করে না, কিন্তু তার মনটা তো খুব খারাপ হয় এবং যে কোনো একটা খারাপ দিকে সে যেতে পারে। এইটা আমাদের খুব ইয়ে করা উচিত। মানে কালকে যে রেজাল্ট আউটের পরে যে সমস্ত বাবা মা বা অভিভাবকদের সন্তানরা খুব ভালো করবে, তাদের উচ্ছ্বাসিত হয়ে বাড়ির মধ্যেই এটা রাখা উচিত, এটাকে ফেসবুকে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে, কারণ অন্যকে আপনি যদি ঢোল বাজান আরেকজনের তো হার্ট অ্যাটাক হতে পারে, এটা তো সেইটাই আমাদের একটু চিন্তা করা উচিত। ডেঙ্গু নিয়ে বিস্তর কথা হচ্ছে। সবচেয়ে বেশি মৃত্যু গত বছর হলো 1705 জনের। বলা হচ্ছে এটা ডেঙ্গুর ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর বছর গেছে, কিন্তু আত্মহত্যায় তার অনেক গুণ, 13,000 মানুষের মৃত্যু হয়। এটা নিয়ে আমরা কথা বলি না কেন? এবং এটার ব্যাপারে আসলে রাষ্ট্রীয় পর্যায় থেকে, বিশেষ করে এই পরীক্ষার আগে যেহেতু এই বিশেষ প্রবণতার এই সময়ের ঝুঁকি আগে থেকেই জানা, সরকারের বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এখানে কি করা রয়েছে? শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে বেশি দায়িত্ব আমার মনে হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুরু থেকেই এগুলো নিয়ে আলোচনা করা উচিত এবং ভালো জিনিসগুলো তাদেরকে বলা উচিত। যেমন থমাস আলভা এডিসনের মাকে ডেকে বলেছিল ওই স্কুলের টিচার যে ওর পড়াশোনা কিছু হবে না, ওকে নিয়ে যাও স্কুল থেকে। সে নিয়ে আসছে স্কুল থেকে, জিজ্ঞাসা করছে এডিশন যে মা তোমার কি বলেছে। মা বলেছে যে না, তুমি এত ভালো করছো যে অন্যরা তোমার সাথে পারবে না, তোমাকে বাড়িতে পড়াবো। তার মা বাড়িতে পড়িয়েছে এবং তাকে এটাই বলেছে যে তোমাকে কোনো খারাপ কথা বলে নাই, এবং তাকে সাহস দিয়েছে, মা তাকে সময় দিয়েছে। সেই জন্য আমরা থমাস আলভা এডিশন পেয়েছি। সে তো স্কুলে খুব খারাপ করছিল, তাকে তো বের করে দেবে বলে তাই অনেকবার ইয়ে করেছে। তো এই গল্পগুলো বলা উচিত, যে এই এপিজে আবুল কালামের গল্প বলা উচিত। আমাদের দেশে প্রচুর উদাহরণ আছে যারা একটা দুটো বার খারাপ করেছে কিন্তু পরে খুবই ভালো করেছে। এগুলো অন্য সময়ে স্কুলের ভিতরে বিভিন্ন পর্যায়ে এই আলোচনাগুলো হওয়া উচিত, যাতে তারা সাহস পায়। ওই যে আপা যেটা বললেন যে ব্যর্থতার সাধ্যতার, একটা শিশু যখন হাঁটতে শেখে, সে পড়ে যায়, সে হামাগুড়ি দিয়ে, সে তাকে উঠে দাঁড় করে দিয়ে, এবং তাকে তো প্রথমবারই তো সে দৌড়াতে পারবে না, এটা বোঝা উচিত এবং এই সুযোগটা নেওয়া উচিত। এই পজিটিভ আলোচনাগুলো আমাদের পত্রপত্রিকায়, আমাদের নাটকে, সব জায়গায় আনা উচিত। এবং ভারতের একটা উদাহরণ দিই, ভারতে সে ছেলেটা ফেল করেছে, বাবা সেটাকে সেলিব্রেট করেছে পাড়ার সবাইকে নিয়ে, যে আমার ছেলে ফেল করেছে, এবার সামনের বার সে খুব ভালো করবে। দ্যাট ওয়াজ দ্য ইস্যু, এবং সে ব্যান্ড পার্টি নিয়ে খুব হইচই করে এটাকে সেলিব্রেট করেছে। আফ্রিকাতে একটা প্রবাদ আছে যে একটা শিশুকে বড় করার জন্য পুরো ভিলেজ লাগে, গ্রাম লাগে, মানে সবাই, পাড়া প্রতিবেশী সকলকেই লাগে। তো সেই গল্পগুলো বলা, সেগুলো আমাদের আলোচনায় নিয়ে আসা, এটা খুবই জরুরি। মানসিক স্বাস্থ্য নিয়ে ট্যাবুর কারণটা কি? এটা বিশ্বব্যাপী হয়তো খানিকটা রয়েছে, বাংলাদেশ কি এই ব্যাপারে আরো একটু বেশি পিছিয়ে রয়েছে? অবশ্যই। ধরেন কেউ যদি বলে আমি কাউন্সেলিংয়ে যাচ্ছি, বলে পাগল হয়ে গেছে। আমাদের কাছে অনেকেই আসে যে তারা যেতে চায়, অনেক সময় আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ওনাদের ডিপার্টমেন্টে পাঠাই বা আমাদের মানসিক ফাউন্ডেশন যেটা আছে সেখানে পাঠাই। তো তারা খুবই ভীত, আবার তারা বলতে কাউকে যেন বলেন না,
এটা তো না বলার কিছুটা, এটা মনের একটা অসুখ, এটা শরীরের যেমন অসুখ হয় মনেরও সেরকম হতে পারে। সেইটা তো কিন্তু আমরা বললে তো হবে না। আপা যেটা বললেন একটু আগে যে প্যারেন্টিংটা কিন্তু একটা সায়েন্স, এটা আমরা মনে করি যে এটা হয়ে যাবে, এটা হয়ে যাওয়ার জিনিস না। আমি একজনের সাথে সংসার করছি সেটা ঠিক আছে, কিন্তু যখন আমার সন্তান আসছে সেটার জন্য আমাকে আলাদা করে বুঝতে হবে জিনিসটা, এবং এটা শিখতে হয়, এবং এটা একটা শিক্ষা কার্যক্রমের অংশ হওয়া উচিত। এবং ওইটার ভিতর দিয়ে না গেলে সে যেন সন্তানকে বিকাশ করার কার্যক্রমটাই সে শুরু না করে। জি, এই বিষয়ে আরো বিস্তারিত হয়তো কথা বলা যেত, কিন্তু আরেকটা ব্যাপার অধ্যাপক মেহজাবিন হক আপনার কাছে এই বিষয়টা উত্থাপন করতে চাই, তা হচ্ছে গত বছর এই সময় জুলাইয়ে যে বিপুল হত্যাযজ্ঞ আমাদের দেশের সন্তানরা একেবারে সামনে থেকে দেখেছে, কারণ তারা তো সবার আগে রাস্তায় গেছে, তারা জীবন দিয়েছে। এই বিপুল হত্যাযজ্ঞের অভিঘাতটা আসলে তাদের উপর কি হবে, এবং সেটার ব্যাপারেও আসলে আলাদাভাবে চিন্তা করার প্রয়োজন আছে কিনা? জি, জুলাইয়ের সময় যে ভয়াবহতা নির্মরতার ভেতর দিয়ে যেতে হয়েছে, স্পেশালি এই কম বয়সী বাচ্চাগুলোকে, স্টুডেন্ট যারা, তো এদের ক্ষেত্রে তারা দেখেছে তারা নিজেরা আহত হয়েছে, তারা তার বন্ধুকে পড়ে যেতে দেখেছে, তারা মার খেয়েছে, হয় নাই এরকম তো নাই, অনেক কিছু হচ্ছে, যেটা তখন থেকে আমি খুব একজন মেন্টাল হেলথের কর্মী হিসাবে আমি বলবো, এখানে কাজ করছি 25 বছরেরও বেশি সময় ধরে, তখন থেকে কিন্তু একটা বড় চিন্তার ছিল যে এখানে অনেকেই ট্রমাটাইজড হবে। এই যে তীব্র মর্মাঘাত, এটা যদি আমরা সারিয়ে না তুলি তাহলে সেই মানুষটার পরবর্তী জীবনে বিকশিত হওয়াটা বাধাগ্রস্ত হবে। হয়তো কেউ পড়াশোনা করতে পারবে না, কেউ পড়াশোনা করতে পারছে কিন্তু তার জীবনযাপন বা আচার আচরণে সমস্যা হচ্ছে। একটু আগে বলছিলেন যে অনেক ক্ষোভ এখনো দেখা যাচ্ছে। পিটিএসডির একটা সিম্পটম কিন্তু হচ্ছে রাগ, অসম্ভব রাগ হবে, সব কিছুতে রাগ হবে, অন্যের সঙ্গে তখন সুসম্পর্ক বজায় রাখতে পারবে না। আমরা কিন্তু কিছু স্টাডি আমি করেছি যেখানে কিন্তু দেখা গেছে যে 45% অফ দ্য স্টুডেন্টস, এরা কম বয়সী না, ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের একটা গবেষণা জাস্ট আমরা প্রকাশিত হবে কিছুদিন পর। সো ওখানে তাদের মধ্যে পিটিএসডি সিম্পটমগুলো চলে এসেছে। কি কি সমস্যা হচ্ছে তাদের? একটা হচ্ছে যে তাদের ঘুম হচ্ছে না, তারা ঘুমাতে পারছে না, তাদের নাইটমেয়ার হচ্ছে, তাদের আবেগীয় যে ভারসাম্যটা রক্ষা করাটায় সমস্যা হচ্ছে, ওই ধরনের কোনো ঘটনা বা কিছু দেখলে ট্রিগার্ড হচ্ছে। সর্বোপরি ভবিষ্যৎ নিয়ে অ্যাংজাইটি, কি হবে, উদ্বেগ, উৎকণ্ঠা, নিজের সেফটি ইস্যুটা, এখন কিন্তু নিজের সেফটি ইস্যুটা এসেছে, সামনে কিভাবে চলবো। যারা চোখ হারিয়েছে আমি এদের নিয়ে কাজ করেছি, যারা হাত পা হারিয়ে ফেলেছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, এমনি অন্য যারা আছে সেখানে সেফটি ইস্যু একটা বড় ইস্যু, ওদের সামনের জীবন তারা কিভাবে চালাবে, এই সব কিছু, পড়াশোনাটা কিভাবে করব। তো এই যে জায়গাগুলা, কিংবা সার্বিক দেশের পরিস্থিতি হয়তো যেভাবে চিন্তা করেছিল ওভাবে যেমন হচ্ছে না, সো এগুলি সব কিছু মিলে কিন্তু এই গ্রুপটা খুবই ভালনারেবল। তো সবার মধ্যে কিন্তু ট্রমাটা হবে না, কারণ ওই যে আবার বললাম যে সবার সাইকোলজিক্যাল গেটআপ একই রকম না। ট্রমাটা হচ্ছে একই ঘটনা কারোর মধ্যে ট্রমা তৈরি করবে, কারোর মধ্যে করবে না। কেন হবে? যার মধ্যে ট্রমা হচ্ছে, এটা হচ্ছে আমরা বলি যে ট্রমার ইম্প্যাক্টটা কেমন, সেই ব্যক্তি এটাকে কিভাবে প্রত্যক্ষণ করছে, সে কিভাবে দেখছে। সো এটাতে কারোর মধ্যে এটা ট্রমা হয়ে যাচ্ছে, সে ট্রমাটাইজড হচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেখা যাবে যে সেটা সে সামাল দিয়ে উঠতে পারছে। কিন্তু ঝুঁকিটা থাকছে,
ঝুঁকিটা থেকে যাচ্ছে। কিন্তু যারা অলরেডি ঝুঁকিতে, প্রথম যখন আমরা দেখেছি তখন আমি পিটিএসডি দেখি নাই, তখন আমি অ্যাসেস করেছি যে পিটিএসডি হওয়ার সম্ভাবনা কেমন, স্ক্রিনিং একটা ছোট গ্রুপেই করেছি। পিটিএসডিটা একটু বুঝিয়ে বলবেন আচ্ছা, দর্শকদের জন্য? পিটিএসডিকে আমরা বলি যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অর্থাৎ যখন কেউ কোনো একটা তীব্র মানসিক আঘাত, শারীরিক আঘাত হতে পারে, মানসিক আঘাত হতে পারে, সেটা তার নিজের সাথে ঘটতে পারে কিংবা সে দেখতে পারে, তখন তার মধ্যে, তার চিন্তার জগতে, তার অনুভূতির জগতে এই জায়গাগুলোয় একটা ব্যাপক পরিবর্তন হয়। যেটা যে আমি বললাম যে ঘুম না হওয়া, ওইটা ভুলতে না পারা, চোখের সামনে ওই দৃশ্য, ওই চিৎকার বা ওই স্পর্শ তার মধ্যে বারে বারে আসবে। সো অ্যাজ ইফ যেন এটা সদ্য একটা ঘটনা ঘটেছে। তখন ও এটার মধ্যে যখন কনস্ট্যান্ট থাকে, তখন কিন্তু সেই মানুষটা আসলে ভালো থাকতে পারে না। সে কিন্তু তখন অন্য মানুষরা তো আসলে বুঝবে না, ভাববে এটা কবেকার ঘটনা, সবাই ভুলে গেছে, তুমি কেন ভুলো না, ভুলে যাও। তাকে বললে তো ভুলবে না। আপনাদের গবেষণায় দেখা যাচ্ছে 45% মানুষের মধ্যে এই ধরনের হ্যাঁ, আমাদের সমস্যা দেখা স্টুডেন্টদের দিচ্ছে। মধ্যে, ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্টের, যদিও এটা আমরা একটা ছোট গ্রুপের উপর, আমি ছোট বলতে বুঝাচ্ছি জনসংখ্যা বেশি, কিন্তু আমরা বাংলাদেশের কয়েকটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপরে করেছি এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, তাদের স্টুডেন্টদের উপরে করেছি। ফলে প্রায় অর্ধেক মানুষ যারা কোনো না কোনোভাবে জুলাই আন্দোলনে জড়িত ছিলেন, তাদের মধ্যে আসলে এই মানসিক সমস্যাগুলো দেখা দেওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। মানে স্টুডেন্ট ছাড়াও যারা অনেকেই তো অনেক রাস্তায় আছে। ছিল। মানে এটা আমি এই পপুলেশনের উপরে করেছি। সো এখানে আরো ইয়াংরাও আছে, আরো এজেড যারা, তারাও আছে। এমন অনেক মানুষ তো আছেন যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, আবার জুলাইও তারা প্রত্যক্ষ করেছেন, তাদের উপরে আসলে এই প্রভাবটা কি রকম? আচ্ছা, সেখানে আমি আমার ব্যক্তিগত দু একটা উদাহরণ বলি। যেমন আমাকে এসে বলেছে, যেহেতু আমি প্র্যাকটিস করি, যে 71-এ উনি তার ভাই, ওনাদের হারিয়েছেন, ভাই, দুলা ভাই, এরকম পরিবারের অনেক সদস্য। সো উনি ওই সময়টা ট্রমাটাইজ ছিলেন। এতদিনে উনি সেগুলো ভুলতে পেরেছেন, নিজের জীবন যাপন সব কিছু ভালোভাবে চলছেন, ওটা উনি ওভারকাম করতে পেরেছেন। জুলাইয়ের ঘটনা তাকে আবার trigger সেই করেছে। দিনে নিয়ে গেছেন এবং উনি ঘুমাতে পারছেন না, ওনার অস্থিরতা কিছুতেই কাটছে না। সো ওই যে লিভিং হচ্ছে, সো এটাকে আমরা বলি যে ট্রিগার করেছে। এরকম আরেকটা স্টুডেন্ট এসেছিল যে বলেছে যে তার একটা বন্ধু ছিল যে সেই হেফাজতের গোলাগুলিতে সে মারা গেছিল। সো সে তখন বলেছিল যে আমার বন্ধু মারা গেছিল, তখন এমন একটা পরিস্থিতি হয়েছে, ও যে আমার বন্ধু, এই কথাটা বলা যাবে না, অ্যাজ ইফ ও এক্সিস্ট করে না, একদম সব জায়গা থেকে ওকে নাই হয়ে গেল, এরকম বলা হয়েছিল। তো ওটা কি করেছিল, ওটাকে সাপ্রেস করে রেখে কিন্তু জীবনযাপন করছিল। এই ঘটনা তাকে ট্রিগার করে দিয়েছে, এখন সে অস্থিরতা অনুভব করছে, এখন তার নানা রকম অসুবিধা দেখা দিচ্ছে। তার মানে এরকম আরও অনেকের মধ্যেই কিন্তু এই বিষয়গুলো হয়েছে, যার আগের কোনো ট্রমার ইতিহাস আছে, সেইটা ট্রিগার ফেরত আসে। হয়েছে, সেও ভালো নেই। ধন্যবাদ। ডক্টর তাইম, আপনার কাছে আসতে চাই। আমরা জাতি হিসেবেই একটা বড় অভিঘাতের মধ্যে দিয়ে গেছি পুরো জুলাইয়ে। যে ধরনের সহিংসতা আমরা দেখেছি, যে ধরনের মানসিক চাপের মধ্য দিয়ে গিয়েছি, যে ধরনের মৃত্যু আমাদের সামনে ঘটেছে, অনেকের একেবারে কাছের মানুষের মৃত্যু ঘটেছে। একটা জাতি যখন এই ধরনের ঘটনার মধ্য দিয়ে যায়, তখন আসলে তাদের এই যে শোকটা কাটিয়ে ওঠা, এই ধাক্কাটা সামলে ওঠার জন্য আসলে কি করা যেতে পারে? পৃথিবীর অন্যান্য দেশ যেখানে আসলে যুদ্ধ হয়েছে বা এই ধরনের বড় সংখ্যায় মানুষের মৃত্যু হয়েছে, তারা আসলে এই ব্যাপারগুলোকে কিভাবে দেখেছেন? ধন্যবাদ। অবশ্যই বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রেক্ষাপটে এক এক ধরনের কাজ বা এক এক ধরনের পদক্ষেপগুলো হয়তো মোর কার্যকরী হবে। তো আমি যেটা বলছিলাম যে যখন 7th of July যখন ইউকেতে বমিং হয়েছিল,
তখন সেখানে আপনার কমিউনিটি কোহিশন যাতে নষ্ট না হয়, যাতে মুসলমানদের উপরে কোনো অ্যাটাক না হয় বা কোনো ধরনের সর্ট অফ লোকাল হেট্রেড যাতে না বাড়ে, সেই জন্য কিন্তু গভর্নমেন্ট প্রথম থেকে খুবই এবং মিডিয়াগুলো খুবই সচেতন ছিল প্রথম থেকে। তাদের প্রথম কথাটা সবাই বারবার বলছিলেন যে আমাদের এদের কাজই হচ্ছে আমাদের কমিউনিটির কোহিশনটাকে নষ্ট করা, আমাদের কমিউনিটি কোহিশন নষ্ট করা যাবে না, আমরা সবাই এক থাকতে হবে এবং এক কারো এই যে প্রথম যে একটা উদ্যোগ সেটা হলো একটা। তারপরে হচ্ছে যে বিভিন্ন কমিউনিটি অ্যাক্টিভিটিস হোল্ড করা, সেটা যেখানে সবাই কমিউনিটির সবাই এসে একসাথে একত্রিত হচ্ছে এবং কোনো একটা হয়তো একটা এমনি জাস্ট কোনো একটা মানে কাজ করছে যেটাতে তারা স্মরণ করছে ভালোভাবে, কিংবা হয়তো চিত্রাঙ্কন প্রতিযোগিতা হতে পারে, গান হতে পারে, কিংবা দোয়া হতে পারে। বিভিন্ন চার্চগুলোতে যেমন দোয়া হয়েছে এখানে, হ্যাঁ মানে প্রেয়ার হয়েছে, সো বিভিন্ন রকমের, এবং মসজিদগুলোতেও প্রেয়ার হয়েছে। সো বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে তারা সবাই এটাকে, আমরা যেটাকে বলি সাইকোলজিতে, সেটা হচ্ছে সাবলিমেট করা, যে আমাদের মনে আসলে জীবনে ট্রমা বা আঘাত বা খারাপ এক্সপেরিয়েন্স এটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াবো কিভাবে এবং জাতি হিসেবে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো। এবং আমি মনে করি যে এটা একটা জেনারেশনাল ট্রমা, এই ট্রমাটা আমাদের উপরে অনেক গভীর একটা। জেনারেশনাল ট্রমাটাকে একটু ভেঙে বলবেন এবং কেন মনে হচ্ছে এটা জেনারেশনাল ট্রমা? আমার কাছে মনে হয় যে জেন জি সামনে থেকে যে জিনিসটাকে দেখেছে এবং প্রত্যক্ষ করেছে এবং এক্সপেরিয়েন্স করেছে, সেটা এটা আমাদেরকে, আমরা যারা বয়স্ক আছি, আমরা হয়তো রাস্তায় নামিনি বা রাস্তায় নামলেও ঠিক সেইভাবে জিনিসটার সাথে সম্পৃক্ত হইনি বা ছিলাম না। আমার মনে হয় যে সেখানে এইটা আমি বলতে চাচ্ছি যে এই জেনারেশনের মধ্যে একটা গ্যাপ থাকবে। সুতরাং আমাদেরকে কিন্তু একটা এক্সট্রা এফোর্ট নিতে হবে, আমরা যারা সমাজের যারা বয়স্ক আছি তাদেরকে একটা এক্সট্রা এফোর্ট নিতে হবে এটা বোঝার জন্য যে আসলে জেন জি কিসের ভিতর দিয়ে গিয়েছে এবং কিসের ভিতর দিয়ে এখনো যাচ্ছে। এবং যখন আমরা মিডিয়াতে বা বিভিন্নভাবে শুনি যে এটাকে আন্ডারমাইন করা হয় এই জিনিসগুলোকে, এই অভিজ্ঞতাগুলোকে, হ্যাঁ, তখন কিন্তু এই জেনজি তখন কিন্তু আরো ফিল করে যে আমাদেরকে কেউ বুঝতেছে না, এই সমাজ কিংবা এই রাষ্ট্র আমাদেরকে বুঝতেছে না। হ্যাঁ, সুতরাং এটা কিন্তু আরো গভীর একটা দাগ ফেলবে ওদের উপরে। সুতরাং আমাদেরকে, আমার মনে হয় যে রাষ্ট্রীয়ভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলোতে নিয়ে এটাকে সিরিয়াসলি এটা নেওয়া উচিত। এবং এটা শুধুমাত্র যে মানসিক রোগের পিটিএসডি থাকলেই যে চিকিৎসা হবে তা না, তাছাড়াও অন্যান্য অনেক সমস্যাও কিন্তু থাকতে পারে। সুতরাং এটা আমার মনে হয় যে সবাইকে অন্তর্ভুক্ত করে এটা নিয়ে আলাপ করা উচিত এবং এটাকে বারবার ভ্যালিডেট করা উচিত। আমরা যদি ভ্যালিডেট না করি এবং আমরা যদি উল্টা ওদেরকে দোষারোপ করি এবং তাদের ক্ষোভ এবং রাগের জন্য তাদেরকে আরো বেশি দোষারোপ করতে থাকি, তাহলে আমার মনে হয় যে এই জেনারেশনাল গ্যাপটা আরো বাড়তে থাকবে এবং তারা আরো বেশি এলিয়েনেটেড ফিল করবে এই সমাজ এবং রাষ্ট্র থেকে। জি, ধন্যবাদ। জনাব বড়, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে আমরা যারা সামনে থেকে দেখেছি বা আরো একটা বড় সংখ্যক মানুষ তারা হয়তো সামনাসামনি দেখেনি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমের মাধ্যমে একেবারে ভিডিও ফুটেজ সহ তারা খুব কাছে থেকে আসলে এই নৃশংসতাগুলো এখনো দেখছেন, কারণ 1 বছর পরে এই ভিডিওগুলো আবার সামনে আসছে। কিভাবে পুরো ঘটনাটা ঘটেছে এটা একেবারে সামনে তাজা স্মৃতির মতন তাদের সামনে আসছে। সেক্ষেত্রে আসলে তারা কিভাবে এই জিনিসগুলোকে মোকাবেলা করবেন এবং নিজেদের মনের দিকটা ঠিক রাখতে পারবেন? একটা তো উনি যেটা বললেন যে যারা রাস্তায় প্রত্যক্ষ করেছে এবং নেতৃত্ব দিয়েছে তাদের এক ধরনের আছে। আমাদের যারা বয়স্ক যারা দেখেছি কিন্তু ওইভাবে ইনভলভ হই নাই বা হতে পারি নাই, তাদের একটা আছে। শুধু যে মানে যারা প্রত্যক্ষভাবে রাস্তায় ছিল তাদের যে একটা কাউন্সেলিং দরকার সেটা অবশ্যই দরকার, কিন্তু আমরা যেটা
অন্যরা যারা বয়স্ক তাদেরও একটা দরকার। তাদের দরকার এই কারণেই যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই যারা রাস্তায় প্রাণ দিয়েছে, সময় দিয়েছে, তাদেরকে ভুল বুঝছে এখন উনি যেটা মানে ভিকটিমরা এখন পারপিট্রেটর হয়ে যাচ্ছে আমাদের চোখে। এটাও কিভাবে হচ্ছে? যেমন আমরা সব কিছুতে এখন তাদের দোষ দিচ্ছি। আপনি দেখবেন সংবাদপত্র খুললে বা অন্যান্য রাজনৈতিক দলের যে কথাবার্তাগুলো শুনলে পরে মনে হবে যে যারা ওই সময় দিয়েছিল তারা এরকম করছে কেন, এখন তো শেষ হয়ে গেছে। কোনোটাই শেষ হয়নি, কিন্তু মানুষের মনের মধ্যে তো এই জিনিসটা আছে, এটা আমাদের বুঝতে হবে। আমাদের জিনিসটাকে বোঝার মতন একটা জায়গায় নিয়ে যেতে হবে। কয়দিন আগে দেখেছেন কিছু আহত ছেলেমেয়েরা গিয়ে ভাঙচুর করেছে। আমি এটা তাদের দোষ দিই না, এটা কিন্তু তাদের যে ট্রমার ভিতর দিয়ে যেটা গেছে এটা তার একটা ম্যানিফেস্টেশন। এটাকে আমরা বুঝতে পারছি না কিভাবে। আমরা ভাবছি তারা হুগলিজম করতেছে, তারা ভাঙচুর করছে, এটা আমরা নিতে পারছি না। কিন্তু আমাদেরও এটা বোঝা উচিত যে এটা কেন করছে, কিভাবে করছে, এবং আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব আছে এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য তাদেরকে সহায়তা করার। সেটা যদি আমরা না করি, তাদেরকে যদি আমরা প্রতিপক্ষ ভাবতে শুরু করি, তাহলে খুবই অন্যায় হবে এবং এটা আমাদের যে আন্দোলনের যে স্পিরিট সেটার বিরুদ্ধে যাবে। সেটা আমাদের একটু চিন্তা করা উচিত। এবং আমাদেরকেও এই জিনিসটা শুধু এই ঘটনা না, আপনাদের সিরিজ অফ ঘটনা ঘটে গেছে। আমাদের একটা বড় ট্রমা গেছে, কিন্তু কোভিডের সময় অনেক মানুষ মারা গেছে, সেটাকেও আমরা ওইভাবে ম্যানেজ করতে পারিনি। অ্যাটলিস্ট সাইকোলজিক্যাল যে ইফেক্টটা হয়েছে সেটা নিয়ে তো কেউ কথাই বলে নাই। এটা তো অনেক মানুষ অনেক করেছে। তারপরে আসলো আমাদের এই জুলাইয়ের ঘটনা, এবং একটার পর একটা ঘটছে। এই পরিস্থিতিতে আসলে আমি মনে করি যে আমাদের মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। এবং যেটা বললেন যে সবাই মিলে কিছু কিছু অনুষ্ঠান করা, একসাথে চলা, একসাথে কিছু কাজ করা। যেমন আমরা যেটা করতাম যে বড় বড় দুর্যোগ হলে সিডরের পরে যেটা আমরা বেশিরভাগ সময় করেছি, তারপর অন্য শিশুদেরকে নিয়ে ছবি আঁকারও আয়োজন করা। এটা তাদেরকে অনেকটা জিনিস ভুলিয়ে রাখে এবং তাদের নতুন জীবনের একটা করতে নেই। প্রথম যখন শুরু করছিলাম সবাই হাসাহাসি করছে যে মানুষ খেতে পারে না, তোমরা শিশুদের ছবি আঁকছো কেন। কিন্তু এটা তাদের একটা বড় সাইকোলজিক্যাল সাপোর্ট হতো এবং বড়রা এসে দেখতো যে তার শিশুরা কাজ করছে, একটা সুন্দর জিনিস করছে। তো এই ধরনের জিনিসগুলো আমাদের আরো করা উচিত। জি, অধ্যাপক মেহজাবিন, আর কোনো পরামর্শ আছে এই ধরনের আসলে কি কি করা যেতে পারে? আমি যেহেতু শুরু হয়েছিল আমাদের পরীক্ষার্থীদের ওটা দিয়ে, তো ওখান থেকে এবং আরো কয়েকটা জায়গা আমি একটু আলোকপাত করতে চাই। আমাদের ছেলে মেয়েদের, সেটা যে বয়সেরই হোক না কেন, তারা কিন্তু বাবা মার দিকে দেখে শেখে। হ্যাঁ, সো বাবা মাদের নিজেদের সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টটা কেমন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাবা মা নিজে যদি তাদের জীবনের আবেগ, প্রতিঘাত তারা কি মানে খুব চিল্লাপাল্লা করে করছেন, নাকি ভেঙে পড়ছেন, নাকি কিভাবে তারা আসলে সেটাকে মোকাবিলা করছেন, এটা দেখে শিখে প্রভাব পড়ে। সো এটা খুব ইম্পর্টেন্ট। বাবা মার মধ্যে সম্পর্ক ভালো থাকা, যেটা ছেলে মেয়ের উপর একটা প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায় যে ছোট ছেলে মেয়েরা ভাবে যে আমি রেজাল্ট ভালো করলেই আমার বাবা মার সম্পর্কটা ভালো থাকবে, তা না হলে একজন আরেকজনকে দোষারোপ করবে। সো ওই যে দায়িত্বটা নিয়ে নেয়, তখন ভাবে যে তাদেরকে ভালো রাখার দায়িত্ব আমার। এই জায়গাগুলো কিন্তু হয়ে থাকে। তো তখন যখন খারাপ হয়, তখন সে নিজেকে অনেক সময় এটাকে মানায় নিতে পারে না, ভাবে যে আমি একটা ফেলার হলাম। তো বাবা মার দায়িত্ব হবে যে সন্তানের মধ্যে সবাই তো আসলে GPA 5 পাবে না, এবং যেটা বলছিলেন যে বাবা মা নিজেদের রেজাল্টের কথা অনেক সময় তারা ভুলে যান, তাই না? বরং নিজেদের না পাওয়াগুলো সব চরিতার্থ করতে চায় বাচ্চার মাধ্যমে, কিন্তু ওর উপর প্রেশার পড়ে যায়। বাচ্চার ছোট্ট টিপস হচ্ছে, যার সঙ্গে হোক আপনি তার ভালো গুণগুলো খুঁজে দেখেন, তাকে অভিযোগের সুরে কিছু না বলে আগে তার গুণাগুণ 2-3টা গুণাগুণ প্রশংসা করেন, তারপরে বলেন যে এই জায়গাটা যদি তুমি আরেকটু ইমপ্রুভ করেন। সো ঠিক
লিমিটেশন হিসাবে না, দুর্বলতা হিসাবে না, যে কোন জায়গায় তার আসলে আরো ভালো করার স্কোপ আছে সেটা বলে আবার একটা প্রশংসাসূচক বাক্য দিয়ে যদি শেষ করা হয়, তখন সন্তান সেই পরামর্শটা তারা গ্রহণ করে। কারণ আগে প্রশংসা করেছেন, শেষে প্রশংসা করেছেন, একটা স্যান্ডউইচের মতন করে দিয়েছেন, মাঝখানে যখন আপনি বললেন যে এই জায়গাটা একটু তোমার খেয়াল করা দরকার, ইমপ্রুভ করতে পারো, তখন সেটা সে আসলেই মনে প্রাণে গ্রহণ করে এবং এটা একদম প্রমাণিত। সো ওইভাবে এগোনো দরকার, বাচ্চাকে বলা দরকার যে তোমার পরীক্ষার ফলাফলের উপর বা তোমার কর্মের উপর তোমার প্রতি ভালোবাসা নির্ভরশীল না, এটা শর্তাধীন না। আমার সন্তান আছে, আমি তাকে ভালোবাসবই, এটা শর্তহীন। ও যদি ভালো কিছু করে আমি গর্ববোধ করব, ভালো কিছু যদি নাও করে আমি হয়তো কষ্ট পাবো, কিন্তু ভালোবাসার অভাব হবে না। হ্যাঁ, আর কিন্তু সামাজিক ট্রমা নিয়ে প্রত্যাশাটা, কিছু যদি পরামর্শ থাকে। সামাজিক ট্রমার ক্ষেত্রে আমার এই যে আসলে মানসিক স্বাস্থ্যের বিষয়টা তো আমরা খুব হেলাফেলা করি, তারপরেও আমি বলবো যে বাংলাদেশের যথেষ্ট উন্নতি হয়েছে করোনার পর থেকে। কারণ করোনার সময়কাল থেকে কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা মানুষ নড়ে চড়ে বুঝলো যে না, এটার দরকার। এবং আপনি জানেন যে করোনার সময় করোনায় বাংলাদেশে যতজন না মারা গেছে তার চাইতে বেশি সংখ্যক মানুষ কিন্তু আত্মহননের মাধ্যমে তাদের প্রাণ চলে গেছে। সো ওই জায়গা থেকে একাকিত্ব একটা বড় জায়গা, মানসিক রোগ, ডিপ্রেশন, একাকিত্ব থেকে ডিপ্রেশন হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ঠেলে দিচ্ছে মানসিক রোগের দিকে। সেখান থেকে কিন্তু আত্মহত্যার ঘটনা ঘটছে। আরেকটা বড় হচ্ছে মাদকাসক্তি। সো যারা মাদকাসক্ত হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু আত্মহত্যার প্রবণতা আছে। আর ছোটবেলার ক্ষেত্রে যদি আমি বলি, এটা অনেক গবেষণা হয়েছে, আমরা বলি যে এটা অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্স। যেই শিশু অনেক রকম ট্রমার শিকার হচ্ছে ছোটবেলার থেকে, শারীরিকভাবে নির্যাতিত হচ্ছে, আদর স্নেহ বঞ্চিত হচ্ছে, হ্যাঁ, মারধরের শিকার হচ্ছে। আমাদের দেশে কিন্তু অনেক যৌন নিগ্রহর ভেতর দিয়ে যেতে হয়, এইগুলি কিন্তু ট্রমা। এবং অনেকগুলো ট্রমা যখন হয়ে যায় তখন সেই মানুষটার দেখা গেছে শারীরিক অসুবিধাগুলো যেমন হয়, সে তখন রিস্কি বিহেভিয়ার করবে, সে আসক্ত হবে, এই জায়গা। সো আমাদের কিন্তু শুরু করতে হবে ছোটকাল থেকে। ছোট একটা অবজারভেশন বলি, এই যে যতগুলো শিশু সুইসাইড করেছে তার একটা বড় অংশ কিন্তু তারা অন্যের বাড়িতে থাকতো, হয়তো নানার বাড়ি, চাচার বাড়ি, মামার বাড়ি থাকতো। তো সেই থেকে ছোটবেলা থেকেই যারা একটা অবহেলার শিকার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।